আসসালামু আলাইকুম। জানিস হেলথ থেকে আমি ডক্টর রাকিবুজ্জামান আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমরা জানিস হেলথের পক্ষ থেকে নতুন একটি কার্যক্রম জানিস হেলথ স্বাস্থ্য গঠন নামে একটি কার্যক্রম পরিচালনা শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জেনারেল ফিজিশিয়ানের সাথে কথা বলে স্বাস্থ্য খাতে বিভিন্ন সমস্যা এবং সেগুলির লক্ষণ, চিকিৎসা নিয়ে আলাপ আলোচনা করব। তো আজকে আমাদের জানিস হেলথ স্বাস্থ্য গঠনের প্রথম টপিক হচ্ছে ডায়াবেটিস। আমাদের সাথে আছে ডক্টর বনফুল রয়, MBBS NCCD বার্ডেন। তিনি এখন বর্তমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ফুড সায়েন্স এবং নিউট্রিশনের লেকচারার হিসেবে নিয়োজিত আছে। আসসালামু আলাইকুম ডক্টর বনফুল রয়, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। তো আপনি এতক্ষণে মনে জেনে গিয়েছেন যে আমরা কি বিষয় নিয়ে আলাপ করব। তো আমরা মূল কার্যক্রম শুরু করার আগে আমরা একটু ডায়াবেটিস, বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ে কি রকম একটা চর্চা আছে সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ জানিস হেলথকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। মূলত আসলে বর্তমানে ডায়াবেটিস একটি অসংক্রামক রোগ, বা আমরা যেটাকে বলি নন কমিউনিকেবল ডিজিজ। এটা খুবই একটি ইমার্জিং ডিজিজ আমাদের সারা পৃথিবীর জন্য, এবং বর্তমানে সারা পৃথিবীতে প্রায় 41 কোটির মতো মানুষ এই রোগে আক্রান্ত। এবং যদি আমি বাংলাদেশের ডাটা ধরি, বাংলাদেশে প্রায় 70 লক্ষের বেশি এই রোগে আক্রান্ত। এখন বাংলাদেশের 70 লক্ষের মধ্যে বেশিরভাগই রোগী হলো টাইপ 2 যে ডায়াবেটিস, সেই রোগে আক্রান্ত। এবং সবচেয়ে চিন্তার বিষয় যেটা, যে এই রোগের যে লক্ষণ সেরকম কোনো লক্ষণ নাই, এবং কারো রোগ হয়ে আছে তারা সেটা বুঝতেই পারতেছে না। এবং এই সম্পর্কে অনেক কথা বা অনেক ভুল ধারণা প্রচলিত আছে আমাদের সমাজে। থ্যাংক ইউ, ধন্যবাদ বনফুল রয় আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা যেটা বুঝতে পারছি যে ডায়াবেটিস এখন এতই একটি অনেক চর্চিত রোগ, যে কারণে অনেকেই আমরা এই বিষয়ে অজ্ঞ রয়েছি, তাই না? তো এই ডায়াবেটিস নিয়ে আমার জানা মতে কিছু ভ্রান্ত ধারণা আছে। তো কি ভ্রান্ত ধারণা কি আমাদের একটু আলোকিত করতে পারবেন? আসলে ভ্রান্ত ধারণা বলতে ডায়াবেটিস তো আমরা একটা হয় কি, যে ডায়াবেটিস যখন হয় তখন পেশেন্টকে বলে দেওয়া হয় যে সে শর্করা কম খাবে, শর্করা জাতীয় খাবার। তো আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যেটা, যে যারা একটু ওজন বেশি বা যারা শর্করা বেশি খায়, মোটা, তাদের ডায়াবেটিসটা বেশি হয়। যারা একটু সিডেন্টারি লাইফ ওয়ার্কার বা যারা কাজ করে টেবিলে বসে, তারা একটু বেশি ডায়াবেটিস হয়। কিন্তু আসলে সত্যটা তা না। এছাড়া আরো অনেক কথা আছে, যে সিডেন্টারি ওয়ার্কার বলতে গেলে যারা শহরে থাকে বা যারা একটু ধনী, বা যারা হলো আপনার খাবার একটু বেশি খায়, কম খেতে পছন্দ করে যেটা, তো তাদের ডায়াবেটিস হয়। কিন্তু আসলে এটা ঠিক না। আবার অনেকে মনে করে যে ডায়াবেটিস যখন হয়ে যায়, তখন যখন ইনসুলিন বা ট্যাবলেট আমরা ডাক্তাররা যেটাই দেই, তো অনেকে মনে করে যে এটা একবার খাওয়া শুরু করলে বা ইনসুলিন একবার নেওয়া শুরু করলে আর কোনো হয়তো বা বন্ধ করা যাবে না, বা ইনসুলিন বারবার নেওয়া হচ্ছে এটাও মনে হয় তার কোনো ক্ষতি হচ্ছে। কারণ অনেক সময় হয় কি, যে ইনসুলিন নিতে নিতে ওই জায়গাটা একটু কিলোয়েড বা একটু কালো হয়ে যায়, এটা অনেকে এটা থেকে একটু মনে করে যে কোনো খারাপ কিছু। তো এইসব অনেক ভুল ধারণাই প্রচলিত আছে আমাদের ডায়াবেটিস রোগ সম্পর্কে। ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারছি যে ডায়াবেটিস নিয়ে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়ে গেছে। তো মজার ব্যাপার এলো এই যে বাংলাদেশের প্রত্যন্ত কিছু অঞ্চলে এখনো ডায়াবেটিস নিয়ে কোনো ধরনের কোনো চিকিৎসা ঠিক মতো হচ্ছে না, এবং তারা অনেকটা এই বিষয় নিয়ে অজ্ঞ। তো জাইনিস হেলথের মতো অনেক অর্গানাইজেশন আছে যারা এই সব বিষয় নিয়ে খুব কাজ করছে। তো আমরা খুবই আশাবাদী এই ব্যাপার নিয়ে। তো আমরা এখন একটু মূল পর্বে চলে যাই। আপনার কাছে কিছু কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস রোগটা কি, এই ব্যাপারে কিছু আমাদের একটু বলবেন। আচ্ছা, আসলে ডায়াবেটিস রোগ যদি বলি আমি প্রথমে, এটা হলো মেটাবলিজমের যে আমাদের সমস্যা। আমরা যে কোনো একটা কিছু খাওয়ার পর তো সেটা আমাদের ডাইজেশন হয়, এরপরে অ্যাবজর্পশন হয়, অ্যাবজর্পশন থেকে মেটাবলিজম হয়। তো মেটাবলিজম জনিত কোনো সমস্যা, বাংলায় যেটাকে আমরা বলি বিপাকজনিত রোগ। তো বিপাকজনিত রোগ আসলে কি, আমাদের তো কোনো একটা কিছু খেলে সেটা তো শরীরে গ্লুকোজ হিসেবে যায়, স্টোর হয়, তো ব্লাডে স্টোর হয়। তো এই গ্লুকোজটা তো শরীরে ব্লাডে থাকে না ওইভাবে, সেটা একসময় যে শরীরে চলে যায়, আমাদের সেলে চলে যায়, আমাদের কোষে চলে যায়। কিন্তু এটা যাই হলো আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে একটা রস আসে ইনসুলিনের মাধ্যমে। তো কোনো কারণে ধরেন যখন কোনো পেশেন্টের বা কোনো কেসের ইনসুলিনের অভাব হয়, বা যেখান থেকে ইনসুলিনটা আসতেছে প্যানক্রিয়াসে কোনো সমস্যা হয় বা কোনো ডিস্ট্রাকশন সেল হয়, তো তখন সাধারণত এই ডায়াবেটিসটা হয়, এবং এটাই মূলত ডায়াবেটিস। আচ্ছা, ডায়াবেটিস তো আমরা ডায়াবেটিস সম্পর্কে আরেকটু জানতে চাচ্ছি, যে আপনারা ডায়াবেটিসকে কত ভাগে ভাগ করেছেন, বা কি ভাবে আমরা ডায়াবেটিস বলতে পারি? আচ্ছা, মূলত আমাদের যে গাইডলাইন আছে সেই অনুসারে আমরা বলি ডায়াবেটিস মূলত 4 ধরনের। টাইপ আর টাইপ 2 ডায়াবেটিস, আর হলো জিডিএম বা গর্ভাবস্থায় যেটা ডায়াবেটিস হয়, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, আর হলো
তার যদি অন্য কোনো অসুখ থাকে সেটার কারণে যে ডায়াবেটিস মানে সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস। আর আমি শুরুতেই বলেছি অলরেডি যে আমাদের বাংলাদেশের 97% পেশেন্ট তাদের ম্যাক্সিমাম টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এবং এই রোগীটাই বেশি পাওয়া যায় আমাদের দেশে। তার কিছু শরীরে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যেতে থাকে, তো তখন যখন যে গ্লুকোজের পরিমাণটা বেড়ে থাকে রক্তে, সেটাকে আমরা বলি মূলত জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা জিডিএম। এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস কি থেকে যাবে? এটা সাধারণত থেকে যায় না, তবে যার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছে একবার যে মায়ের, তার ভবিষ্যতে যে এটা টাইপ 2 ডায়াবেটিসে কনভার্ট করতে পারে, এটা একটা রিস্ক থেকে যায়। এটা আমরা ঝুঁকি হিসেবে ধরি টাইপ 2 ডায়াবেটিসে। আচ্ছা, কারো যদি ডায়াবেটিস হয় তাহলে আমাদের করণীয় কি? আচ্ছা, কারো যদি ডায়াবেটিস হয় এটা করণীয় কি? প্রথম কথা আমরা যেটা বলি, ডি ফর ডায়াবেটিস, ডি ফর ডিসিপ্লিন। মানে প্রথম কথা তার শরীরটাকে বা তার লাইফস্টাইলকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে, নিয়মের ভিতরে বেঁধে ফেলতে হবে। অ্যাকচুয়ালি এটা আসলে ডায়াবেটিস না, আমাদের সবাইকে এটা মেনে চলা উচিত, কিন্তু আমরা সাধারণত মানুষরা তো আসলে কোনো ডিজিজে না পড়লে আমরা সেটা করি না, কিন্তু আমাদের এটা চর্চাটা প্রথম থেকেই করা উচিত। তো যেটা বলতেছিলাম যে ডায়াবেটিস হলে আমাদের কি করতে হবে, যে শরীরটাকে নিয়মের মধ্যে বেঁধে ফেলতে হবে, এবং নিয়মের মধ্যে যদি আমরা বেঁধে ফেলি তাহলে কি তার পরিমাণ মতো খাবার, এর সাথে কায়িক পরিশ্রম, বা যদি তাকে ওষুধ সাজেস্ট করা হয় বা ইনসুলিন সাজেস্ট করা হয় সেটা, আর বারবার খেতে হবে, এটাই মূলত। আপনি একটা কথা বলেন খাবার, তো আমাদের ডায়াবেটিসের ক্ষেত্রে এই খাদ্য অভ্যাসটা কি হতে পারে? আসলে খাদ্য অভ্যাস যদি আমি বলি তাহলে এটা হলো বারে বারে খাওয়া, মানে যেটা আমরা টার্ম ইউজ করি। কারণ আমরা দেখা যায় যে আমরা কাজে ব্যস্ত থাকি, খাবার দাবার ঠিক মতো খেতে পারি না, বা খেলেও ফাস্টফুড জাতীয় খাবার খাই, কিন্তু আসলে এটা আমাদের চর্চা করা উচিত না। আমাদের সুষম যে খাবার বা শাকসবজি ফলমূল যেগুলো, এগুলো খাওয়া উচিত, এবং একেবারে খুব বেশি খাবার না। আমাদের 3 বেলায় খাবার, যদি আমরা 3 বেলায় দুইবার করে খাই প্রত্যেকবার, তো 3 বেলায় ভারী খাবার, তার মাঝে একটা একটা করে স্ন্যাক্স, মানে 6 বার আমরা খেতে পারবো। তো এইভাবে যদি আমরা প্র্যাকটিসটা করি, এটা একটা হেলদি ডায়েট প্র্যাকটিস। আচ্ছা, এই যে আপনি খাদ্য অভ্যাস নিয়ে আমাদের একটা সুন্দর কথা বললেন, তো আমার কাছে একটা ছোট কোশ্চেন, সেটা হচ্ছে একজন সুস্থ মানুষ যদি তার খাদ্য অভ্যাস ভালো থাকে, তার কি পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার চান্স থাকে? সুস্থ মানুষেরও ডায়াবেটিস হওয়ার চান্স থাকে, কারণ এই রোগটা আসলে ফ্যামিলিতে রান করে। কারণ আমি প্রথমে বলছি যে টাইপ 1 ডায়াবেটিস যেটা, সেটা কিন্তু আসলে সাধারণত যদি তার পরিবারে থাকে তার এখান থেকে হতে পারে। কারণ টাইপ 1 ডায়াবেটিসে যেটা হয়, আমি একটু যদি মেকানিজমটা বলি, আমাদের তো ইনসুলিনটা আসতেছিল প্যানক্রিয়াস থেকে বা অগ্নাশয় থেকে, তার এখানে অগ্নাশয়ের যে বিটা সেল, মানে যেখান থেকে আমাদের ইনসুলিনটা আসে, সেটাই নষ্ট থাকে বা সেটা ডিস্ট্রাকশন হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু তার ডায়াবেটিস হতেই পারে। তো তার মানে যে যার ডায়াবেটিসের হিস্ট্রি আছে তার ফ্যামিলিতে, তার মা বাবা ভাই বোন যে কারো, তো তার কিন্তু ডায়াবেটিস হতেই পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন খাদ্য অভ্যাস ভালো থাকলে যদি তার বংশগত ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার চান্স থাকে। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন, আপনি যে বলেন এই বংশগত কি এটা কি কোনো মানে হবে এমন কিছু যে আমার বাবা মার ডায়াবেটিস আছে, সো আমার ডায়াবেটিসটা কি হবে এমন কোনো কিছু? এজন্যই বললাম যে হতে পারে, আসলে হবে এমন কথা না, হতে পারে। এখন হতে পারে যদি না হয়, তার জন্য আমরা কি করতে পারি? তো এই জন্য আমাদের যে ডিসিপ্লিন মানতে হবে, যেটা আমাদের ডায়াবেটিস হলে আমরা যেটা মানে যেটা বলতেছিলাম আগে, তো আমরা যদি সেই ডিসিপ্লিনটা আরো আগে থেকে মানা শুরু করি, তাহলে হয়তো বা কিছুটা রোধ করা যাবে। আর যদি হয়ও, তাহলে তার খারাপ অবস্থাটা বা তারপরে যে খারাপ অবস্থা হয় আমাদের কম হবে। আচ্ছা, যেটা হচ্ছে আরেকটা কোশ্চেন, এই যে আমরা অনেকে বলি এই ওজন কমান নাহলে ডায়াবেটিস হতে পারে, তো ওজনের সাথে ডায়াবেটিসের সম্পর্কটা কিরকম? অবশ্যই ওজনের সাথে সম্পর্ক আছে ডায়াবেটিসের, কারণ ওজন মূলত আসলে কি, আমরা তো ওবেসিটি হয়ে যাচ্ছে, আমরা সে বিএমআই দিয়ে ক্যালকুলেট করি। ওজনটা না ঠিক, যা তার উচ্চতা এবং তার যে হাইট মিটার স্কয়ারে, এখানে আমরা হিসাবটা করি বিএমআই। তো এখন যার বিএমআই 25-এর বেশি হয়ে যায় ডাব্লিউএইচও গাইডলাইন অনুসারে, তার কিন্তু ডায়াবেটিসের ঝুঁকিটা বেড়ে যায়, এবং আমাদের যে রিস্ক ফ্যাক্টর আছে সে তার ভিতরে কিন্তু একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, এবং যে মডিফাইবল নন মডিফাইবল মানে যেগুলো আমরা পরিবর্তন করতে পারি বা না পরিবর্তন করতে পারি, যেমন ফ্যামিলি হিস্ট্রি যার আছে, যার পরিবার আছে, সেটা তো আমরা কখনো পরিবর্তন করতে পারবো না, কিন্তু ওজন সেটা তো আমার নিজের ভিতরে, সেটা তো আমরা কন্ট্রোল করতে পারবো। এই জন্য অবশ্যই এটা একটা মুখ্য ভূমিকা পালন করে ডায়াবেটিসের ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারছি যে ওজনটা ডায়াবেটিসের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, তাহলে আমাকে একটু জিনিস, আমরা একটু প্রত্যন্ত অঞ্চলের দিকে যাই, সেখানে মানুষের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে, আমাদের ঢাকা শহরেও চিন্তা করে অনেকে যে ইনসুলিন দিলে আর কোনো সময় মুখে যে ওরাল ড্রাগস যেগুলো আছে, ওরাল হাইপোগ্লাইসেমিক, সেগুলিতে ফিরে আসা যায় না। তো এই বিষয়ে একটু আমাদের একটু জানাবেন? আচ্ছা, ইনসুলিনটার মূলত চর্চাটা বেশি হয় হলো আমাদের টাইপ 1 ডায়াবেটিসে, কারণ ওখানে কিন্তু আমি বারবার একটা কথাই বলতেছি, ওখানে অগ্নাশয়ের যে সেল থাকে, কোষ থাকে, সেটা ডিস্ট্রাকশন হয়ে যায়, কারণ জন্মগত। তো এটা যখন কারো হয়, তার তো ইনসুলিনটা তৈরি করার কোনো অপশন থাকতেছে না, তাকে ইনসুলিন দিতেই হবে। কিন্তু টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস
ঠিক সেটা কিন্তু না। টাইপ 1 ডায়াবেটিস মানে সে যদি ইনসুলিন থাকে নেওয়ার পরে সে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে বা তার যদি আবার আগের অবস্থায় সে ফিরিয়ে আনতে পারে নিজেকে, তাহলে কিন্তু সে আবার ইনসুলিন ছাড়াও চলতে পারে। আর এখন মূলত আসলে আমাদের জিডিএমএও আমরা রিস্ক ফ্যাক্টর কমানোর জন্য, মানে বাচ্চা যেহেতু আমরা অনেক সময় এটা ইনসুলিন ইউজ করি, কিন্তু আসলে এখানেও ইনসুলিন না ইউজ করলেও হয়, কিন্তু আমি তো বললাম মা বাচ্চা একটা সেন্সিটিভ ব্যাপার, এই জন্য এখানেও আমরা ইনসুলিনটা ইউজ করি। আচ্ছা, আরেকটা জিনিস, ইনসুলিন ব্যাপার যেটা যে বললেন, তো ডায়াবেটিস হলে কি ইনসুলিন নিতে হবে এমন কোনো নিয়ম আছে? ডায়াবেটিস হলেই নিতে হবে তো কথাটা এমন না। প্রথমে আমরা শুরু করি আসলে যে কোনো সিলোটোগাপ বা মানে লিপিড মানে গ্লুকোজ যে কমায় যে ওষুধগুলো সেগুলো দিয়ে আমরা শুরু করি, হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিয়ে। তো এখন এটা যখন কমতে না থাকে বা এটা যখন ক্রস করে যায়, তার ওষুধ দিয়ে কমপ্লিট হচ্ছে না, আর সাধারণত আমরা শুরু করতে মেটফর্মিন জাতীয় ওষুধ দিয়ে, ওখানে তো ওজনও কিছুটা কমে। এখন দেখা যায় যে সে এটা ওষুধ খাওয়ার পরে, কারণ এটা অনেকে আবার ভুল ধারণা আছে, আমি একটু বলতে ভুলে গেছি মনে হয়, যে ভুল ধারণার মধ্যে অনেকে মনে করে যে ইনসুলিন বা ওষুধ খেলে মনে হয় তার আর কোনো সমস্যা আছে, যা ইচ্ছে তাই খেতে পারবে। তো ব্যাপারটা কিন্তু তা না, আমাদের কিন্তু ডিসিপ্লিনের মধ্যে লাইফটা অবশ্যই আনতে হবে। তো এখন আপনি ওষুধ নিচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, যেটাই করতেছেন, কিন্তু আপনি ডিসিপ্লিন নিয়ে আসতেছেন না, তাহলে কিন্তু সমস্যা। এই জন্য তখন তো ডায়াবেটিস সেটা হতেই পারে। এই জন্য আমরা যদি ইনসুলিন নেই, তারপরে যদি সে নিজেকে আমি ডিসিপ্লিনের মধ্যে আনতে পারি, তাহলে আশা করি আর এটা নাও লাগতে পারে। আচ্ছা, আপনার কাছে শেষ প্রশ্ন, যে প্রি ডায়াবেটিস এন্ড ডায়াবেটিস বলতে আপনি কি বুঝেন? আচ্ছা, প্রি ডায়াবেটিস মূলত আসলে যে ডায়াবেটিসের পূর্ব অবস্থা বা ডায়াবেটিসের আগের যে অবস্থা, সেটাই মূলত আমরা ধরি। আর প্রি ডায়াবেটিসটা আমরা কখন বলি? আমরা আসলে ডায়াবেটিসের যে টেস্ট আছে সেই টেস্টগুলো থেকে আমরা বলি, যে টেস্টে যেমন আছে যে ওজিটি যেটা করা হয়, মানে একটা খালি পেটে তার টেস্ট করা হয়, আবার ভরা পেটে মানে 2 ঘন্টা পরে তাকে আবার গ্লুকোজ খাইয়ে বা কিছু খাইয়ে টেস্ট করা হয়। তো এই দুইটার আমাদের একটা ক্যালকুলেশন আছে। যেমন আমি একটু যদি বলি, খালি পেটে যদি আমাদের নরমাল গ্লুকোজ লেভেল 3.6 to 6.1 থাকে মিনিমাল পার লিটার, তাহলে আমরা তাকে ধরি যে এটা হলো তার ডায়াবেটিস নাই। কিন্তু যখন এটা 7 ক্রস করে যায় ফাস্টিং এ, মানে খালি পেটে, তখন কিন্তু এটা ডায়াবেটিস। এখন এই 7 এবং 6.1 এর মাঝখানে যে অবস্থাটা, সেটা কিন্তু তার খালি পেটের যে অবস্থা, সেটা কিন্তু তার প্রি ডায়াবেটিস। এবং একইভাবে ভরা পেটে বা 2 ঘন্টা পরে যেটা, তখন আমাদের নর্মাল যেটা ধরা হয় লেস দেন 7.8, যেটা আমাদের নর্মাল গ্লুকোজ লেভেল মিনিমাল পার লিটার। তো এখন 7.8 এর থেকে বেশিতে মানে আমরা হাইস্ট মার্ক ধরে হলো 11.1 পর্যন্ত বা 11.1 পর্যন্ত। এখন কোনো কারণে যদি 11.1 এর ক্রস করে যায় তার, তো সেটা কিন্তু তখন ডায়াবেটিস। আর এই 7.8 থেকে 11.1 এটার মাঝখানে যে অবস্থাটা, সেটা তার তখনও ডায়াবেটিস হয়নি, তার প্রি ডায়াবেটিস হতে পারে, চান্স আছে। এটাই হলো মূলত প্রি ডায়াবেটিস। আচ্ছা, এই কোশ্চেনগুলি আরো কিছু আপনার কাছে আমাদের জানার আছে, যে জেস্টেশনাল ডায়াবেটিক মেলাইটাস যেটা আমরা বলে থাকি মাদের ক্ষেত্রে হয়ে থাকে প্রেগন্যান্সির সময়, তাই না? এই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে শুনি যে হ্যাঁ, মায়ের ডায়াবেটিস আছে, বাচ্চারও ডায়াবেটিস হতে পারে। সো এই কথার মানে বাচ্চা ডায়াবেটিস হবে যে প্রত্যন্ত অঞ্চলে, যেটা আমরা শুনে থাকি, সেই ক্ষেত্রে একটু আমাদের আলোকপাত করুন। না, এটা আসলে পুরোটাই ভুল ধারণা আমাদের। কারণ মায়ের আছে দেখে যে বাচ্চার হবে এমন কখনোই বলা যায় না। এখন যেহেতু তার ফ্যামিলিতে রান করতেছে, আমি যেটা বলছি ফ্যামিলি হিস্ট্রি আছে, তো এই জন্য একটা চান্স থাকে, একটা ঝুঁকি থেকে, মানে নন মডিফাইবল রিস্ক থাকে, কিন্তু তার যে হবেই এমন কোনো গ্যারান্টি কখনোই বলা যায় না। এই যে মাদের যাদের ডায়াবেটিস হচ্ছে, তো এটা যদি পরবর্তীতে সাস্টেন করে যায়, আপনি যেটা আমাদের প্রথমে বললেন যে মাদের রিস্ক কমানো, বাচ্চার যে রিস্ক কমানোর জন্য আমরা ইনসুলিনটাকে প্রোভাইড করি, রাইট? তো আমরা এই যে পরবর্তীতে আমাদের আসলে প্ল্যানটা কি হবে, যে মাদের জিডিএম ডেভেলপ করে গেল, পরবর্তীতে তাদের ক্ষেত্রে প্ল্যানটা কি হতে পারে? যে মাদের জিডিএম ডেভেলপ করে গেল, তার যদি ডেলিভারি হয়ে যায়, তো ডেলিভারি যখন হয়ে যায় তারপরে সে অবশ্যই ডিসিপ্লিনে চলে যাবে, কারণ তার কিন্তু যে কোনো সময় টাইপ 2 ডায়াবেটিস হয়ে যেতে পারে, এবং তার হওয়া মানে তার ফ্যামিলি রান করতেছে, তার বাচ্চারও ক্ষতি। তো অবশ্যই তার নিজের জন্য এবং তার ফ্যামিলির জন্য তার অবশ্যই ডিসিপ্লিনে আসা উচিত। তো এখানে আমি একটা কথাই বারবার বলবো, ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের অবশ্যই নিয়মানুবর্তিতার মধ্যে আসতে হবে, ডিসিপ্লিনের ভিতরে আসতে হবে। আরেকটা জিনিস আমার ইচ্ছা আছে আর কি আমাদের ভিউয়ারদের, সেটা হচ্ছে যে ধরেন একজন মায়ের ডায়াবেটিস হলো, হ্যাঁ, এবার জিডিএম ডেভেলপ করলো, সো এই জিডিএমটা কি ধরেন ডেভেলপ করার পরে তার ডায়াবেটিস ভালো হয়ে গেল, ওকে, তো ধরেন নেক্সট প্রেগন্যান্সিতে সেই জিডিএমটা কি আবার হতে পারে? নেক্সট প্রেগন্যান্সিতে এটা আসলে চান্স থাকে, হতেও পারে বা না হতে পারে, শিওরলি বলা যায় না, এটা তখনকার অবস্থা। আচ্ছা, আপনি যেটা বললেন ডায়াবেটিস হলে আমাদের ডায়াবেটিস যদি একটা নিয়ম কানুনের মধ্যে থাকতে হবে, তাই না? এই নিয়ম কানুনটা একটু আলোকপাত করবেন আমাদের। আচ্ছা, নিয়ম কানুন বলতে আসলে যে সে যে আমি এটা বলছি খাবার যে রুটিনটা, সে আমরা তো সাধারণত 3 বেলা খাই, এবং দেখা যায় যে আমাদের দেশে আমরা দুপুর বেলাটা একটু বেশি খাই। তো
তো দেখা যায় সকালে না খেয়ে থাকি, দুপুরবেলা বেশি খেয়ে ফেলি। এটা আসলে প্র্যাকটিস করা উচিত না। প্র্যাকটিসটা হলো এরকম, আপনি সকালে নাস্তা করবেন ঠিক মতো, এবং সকাল এবং যে দুপুরের খাবারটা খাবেন, লাস্টটা খাবেন, এর মাঝখানে একটা স্ন্যাক্স খাবেন, এবং যখন দুপুর থেকে আবার যখন রাত্রে খাবেন এর মাঝে আর একটা স্ন্যাক্স। মোট কথা 3 বারে আমরা ধরি 6 বার অন্তত খেতে। এটাই মূলত প্র্যাকটিস। আর এর সাথে সাথে হলো যে আমাদের নিয়ম কারণ যে আমাদের একটু শারীরিক পরিশ্রম করা উচিত। শারীরিক পরিশ্রম বলতে সাধারণত এখন আমরা সবাই যারা শহর কেন্দ্রিক, তো তাদের হয় কি যে আমরা এসিতে থাকি সবসময়, বা আমরা সিলিন্ডারি ওয়ার্ক লাইফ করি, মানে টেবিল চেয়ার বসে কাজ করি, ডেস্ক জব গুলো বেশি। তো সেটার যদি করাই হয় তাহলে আপনারা একটু ব্যায়াম করেন বা ফিজিক্যাল এক্সারসাইজ করেন, তাহলে কিন্তু আপনাদের কিছুটা এখানে উপকার হবে। এবং ডায়াবেটিস না শুধু, যে কোনো অসংক্রামক রোগ, যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ আছে, এমনকি যদি আমি হাইপারটেনশনের কথা বলি, এগুলো সবকিছুর জন্য আমাদের এগুলো খুবই উপকার। এই যে আপনি হাঁটার কথা বলেন বা সেকেন্ডারি লাইফস্টাইল আসলে এই হাঁটার ব্যাপারে একটু আমাদের বলবেন যে কি পরিমাণ হাঁটতে হবে, কতটুকু হাঁটতে হবে, কতক্ষণ হাঁটতে হবে? আচ্ছা, সাধারণত আমরা ধরি যে দিনে আধা ঘন্টা করে যদি হাঁটা যায় তাহলে এটা খুব ভালো তার জন্য। আর বিকেল বেলা যেহেতু তখন একটু পরিবেশটা ভালো থাকে, সেই সময় যদি হাঁটা যায় এটা খুবই ভালো, বা সকালে খুব ভোরে। আচ্ছা, আমি আমার পার্সোনাল অভিমত থেকে একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে অনেকে আছে যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদেরকে আমরা বলি হাঁটতে হবে, তারা তখন বলে আমি তো সারাদিন কাজ করি। বিশেষ করে আমাদের ঘরে যে মা বোনেরা আছে, হাউসওয়াইফ যারা, তারা কিন্তু যাদের ডায়াবেটিস, তাদেরকে যখন আমরা এই কথা বলি যে হ্যাঁ আপনাদের হাঁটতে হবে ডায়াবেটিস কমার জন্য, বলে না আমি তো সারাদিন কাজকর্ম করি, তো আমার হাঁটতে কেন হবে? সো আসলে কি এটার সাথে এর কোনো সম্পৃক্ততা আছে, নাকি অবশ্যই তার হাঁটতে হবে? না, তার অবশ্যই হাঁটতে হবে, অবশ্যই। কারণ সে কাজ করতেছে, কিন্তু তার আসলে এখানে হাঁটাটার কারণ কি, যে তার যে ভিতরে আমরা যে খাচ্ছি, খাওয়ার পরে যে গ্লুকোজটা রক্তে আসতেছে, সেটা যেন কাজ করে সেলে চলে যায়। তো সে তো সেই লেভেলের কাজ হচ্ছে না, বা ইনসুলিনটা এখানে কাজ করতে পারতেছে না। এটা কাজ করানোর জন্য কিন্তু আমাদের হাঁটাটা প্রয়োজন, মানে শরীরের পরিশ্রমটা প্রয়োজন, মানে আমাদের যাকে বলে শরীর থেকে ঘাম বের করতে হবে, এটাই। এই জন্য হাঁটা প্রয়োজন। আচ্ছা, যেটা হাঁটার ব্যাপারে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যারা হার্ট পেশেন্ট, আইএসডি বা যাদের কোনো হার্টের পেশেন্ট আছে, তাদের প্রতি হাঁটার কোনো ধরনের বাধ্যবাধকতা আছে বা কোনো রেস্ট্রিকশন আছে যে এইভাবে হাঁটা যাবে না, জোরে হাঁটা যাবে না, অথবা আস্তে আস্তে হাঁটতে হবে, এরকম কোনো কিছু? না, এখানে হাঁটার কথা যেটা বলা হচ্ছে যে খুব জোরে না, খুব আস্তেও না, মানে নর্মালি যেভাবে আমরা হাঁটি সেভাবেই। কিন্তু এখানে আপনার পরিশ্রম হচ্ছে শরীরের, এটা একটু খেয়াল রাখতে হবে। মানে একটা ব্যাপার আছে না যে আপনি ধরেন 10 মিনিট ধরে হাঁটলেন, কিন্তু কয়েক কদম গেলেন, এখন সেটা তো আমরা হাঁটা ধরবো না। এই জন্য মোটামুটি একটা মেনটেন করতে হবে ওয়াকিং ডিসটেন্স। থ্যাংক ইউ ওয়ান্ডারফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা কিছু আমাদের ভিউয়ারদের কোশ্চেন নিব। তো আমাদের ভিউয়ারদের প্রথম হচ্ছে সাইমন মোর্শেদ রিয়াদ। সে আপনাকে প্রথম কোশ্চেন করেছে যে ইনসুলিন কখন নিতে হয়, এবং ইনসুলিন কি অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে কেন? আচ্ছা, ইনসুলিন অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় এই কারণে, কারণ ইনসুলিন আমাদের ডায়াবেটিক বলতে কি, ডায়াবেটিক আমরা তখনই বলছি যখন গ্লুকোজ লেভেলটা বাড়তেছে, তাই না? তো তাহলে গ্লুকোজ লেভেল যেহেতু এটা কমাচ্ছে, এই জন্য এটাকে কিন্তু এই কারণে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। আর কখন নিতে হয়, অবশ্যই ইনসুলিন বা যে কোনো খাবার ওষুধ, মানে ডায়াবেটিসের জন্য হাইপোগ্লাইসেমিক এজেন্ট যেগুলো আছে, সবই কিন্তু আমাদের খাবার আগে নিতে হবে, অবশ্যই অবশ্যই, এটা অবশ্যই মেনটেন করতে হবে। কারণ এই ক্ষেত্রে আমি একটু বলতে পারি যে অনেকেই দেখা যায় যে ইনসুলিন নিচ্ছে বা ওষুধ খাচ্ছে, কিন্তু সে খেতে ভুলে যাচ্ছে। এ থেকে হয় কি তার সে হাইপোগ্লাইসেমিয়ার সঙ্গে চলে যায়, এটা কিন্তু আরো বেশি খারাপ। তো আমরা কিন্তু সবসময় বলি যে হাইপোগ্লাইসেমিয়াতে পেশেন্ট কখনোই দিতে যাওয়া যাবে না। এই জন্য সবসময় মানে ইনসুলিনটা নিয়ে খেয়ে ফেলতে হবে। আমাদের একজন ভিউয়ার সাখাওয়াত হোসেন ভাই বলে একটা আপনার কাছে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ডায়াবেটিস কত বছর বয়সের মধ্যে হতে পারে, নির্দিষ্ট কোনো সময়সীমা আছে? আচ্ছা, নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, এটা যে কোনো সময়ই হতে পারে। তবে সাধারণত আমরা যেটা টাইপ 1 ডায়াবেটিস, সেটা সাধারণত দেখা যায় যে 30 বছরের আগেই হয়ে যায়, এটাই। আচ্ছা, আরেকটা জিনিস জানার যে হাইপারগ্লাইসেমিয়া, আপনি যে কথাটা উল্লেখ করলেন, হাইপারগ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিয়া, এর মধ্যে একটু পার্থক্য যদি আমাদের জানান। আচ্ছা, হাইপারগ্লাইসেমিয়া মূলত হলো যখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা নরমালের তুলনায় বেশি থাকে, মানে আমি যেটা বললাম লেভেলটা আপনার ভরা পেটে হলো 11.1 এর বেশি মিলিমোল পার লিটার, আর যদি আপনার খালি পেটে আসে তাহলে হলো 7 এর বেশি। তো এখন হাইপোগ্লাইসেমিয়া হলো আমাদের তো নরমাল লেভেল ছিল 3.6 to 6.1, এখন 3 এর নিচে যখন আমাদের চলে যায়, মানে 3 এর নিচে গ্লুকোজ লেভেল, তখন সেই স্টেটটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, তাহলে কোনটা খারাপ, হাইপো খারাপ না হাইপো খারাপ? অবশ্যই সবসময় বেশি হাইপো খারাপ, কারণ হাইপোগ্লাইসেমিয়া সবসময় একটা ইমার্জেন্সি কন্ডিশন। এই সময় যদি এরকম বোঝা যায়, এখন সেরকম কি লক্ষণ হতে পারে আমি একটু সাজেস্ট করতে পারি যে আপনাদের যেটা
তখন হয় মূলত আসলে তার চোখে অন্ধকার দেখে, মাথা ঘুরায়, ঝিমঝিম করে, তো সে অজ্ঞান হয়ে যেতে পারে। তো এরকম যদি কোনো আর অবস্থা হয় যে যার ডায়াবেটিস আছে, তাকে অবশ্যই সাথে সাথে চিনি জাতীয় বা শর্করা জাতীয় কোনো খাবার খেয়ে দিতে হবে, মানে জুস জাতীয় কোনো, কারণ তাহলে তার গ্লুকোজটা রিভার্স করে আসবে, নরমাল অবস্থায়। এই জন্য কি আমরা সবসময় বলবো যে ডায়াবেটিক পেশেন্টের সবসময় একটা করে চকলেট খাইতে হবে, রাইট? হ্যাঁ, এটা বলা যেতে পারে যে চকলেট রাখা। আচ্ছা, একটু যদি আমাদের হাইপার গ্লাইসেমিয়ার ক্ষেত্রে কি ধরনের সমস্যা তারা ফেস করলে আমরা তাদেরকে বলবো তাড়াতাড়ি হাসপাতালে যোগাযোগ করুন। আচ্ছা, আসলে হাইপার গ্লাইসেমিয়া বা ডায়াবেটিসের সবচেয়ে বড় সমস্যাটা আমি প্রথমে বলছি যে আমাদের 50% রোগীর তাদের কোনো সিমটম থাকে না, তারা অ্যাসিম্পটোমেটিক থাকে। তো এটা কিন্তু একটা বড় সমস্যা। আপনি ভিতরে এত বড় একটা রোগ বাসা বাঁধতেছে, আপনি বুঝতেইছেন। তো এই জন্য অবশ্যই আপনার খেয়াল তো রাখতেই হবে এবং নিজের চেক আপ করতে হবে গ্লুকোজ। এর সাথে সাথে আমাদের যে সিমটম গুলো আছে সেগুলো একটু বলি আমি। মূলত হয় হলো তার বেশি প্রস্রাব হয়, তার ক্ষুধা লাগে বেশি, তার পিপাসা লাগে বেশি, বা তখন তার ওজনটা কমে যেতে থাকে। তো এগুলো যখন দেখবেন তখন অবশ্যই একটু সন্দেহজনক অবস্থা, তখন ডায়াবেটিসটা চেক করা উচিত বা ওজিডিটা চেক করা উচিত, তার ডায়াবেটিস হতেই পারে। আচ্ছা, আপনার কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে ডায়াবেটিস ধরেন একটা পেশেন্ট আপনার কাছে আসলে এসে বলল স্যার আমার তো ডায়াবেটিস অনেক বেড়ে গিয়েছে সকালে, তো সেই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে আমরা কি করব? তাকে কোন ধরনের ইনভেস্টিগেশন আমরা দিতে পারি বা কিভাবে ডায়াগনোসিসে আসতে পারি আমরা? আচ্ছা, ইনভেস্টিগেশন বলতে আসলে তখন অবশ্যই আমাদের তাকে র্যান্ডম যে ব্লাড সুগার সেটা আমরা করবোই। এখন র্যান্ডম ব্লাড সুগার বেশি হোক বা কম হোক এটা তো দেখলাম, যেহেতু সে বলতেছে তার ডায়াবেটিস হয়েছে, তার কি আগে থেকে ডায়াবেটিস ছিল? না, ছিল না, মানে সে প্রথমবার ডায়াবেটিস হয়েছে। তাহলে তাকে প্রথমে র্যান্ডমে করলাম, তার যা আসলো দেখলাম। আর যদি তখনই এসে যায় বেশি, তাহলে তো আমরা কনফার্ম, কারণ সে তো ভরা পেটে আসছে। তো ভরা পেটে যেহেতু আসছে, তাহলে 11.1 যদি বেশি থাকে তাহলে আমরা কনফার্ম হবে ডায়াবেটিস। কিন্তু এর সাথে আমরা ওজিডিটা অবশ্যই করবো। একটা হলো ওজিডিটি, আর সাথে HbA1c, কারণ ওখানে আমরা 3 মাসের ইয়েটা দেখতে পারি তার কি লেভেল আছে। তো অতএব এরকম কোনো যদি পেশেন্ট আসে, তাদেরকে আমরা ওজিডিটি মানে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এবং সাথে HbA1c, এই দুইটা টেস্ট আমরা সাজেস্ট করি। আচ্ছা, ডায়াবেটিসের সাথে কিডনির কি কোনো রিলেশন আছে আমাদের? অবশ্যই, কারণ কিডনি হলো আমাদের শরীরের সকল কিছুর বজ্র সে নিয়ে যায়, শরীর থেকে বের করে দেয়। তো কিডনির যে আমাদের একটা GFR আছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যেটা তো আমাদের কিডনি যে ছাকন প্রক্রিয়াটা যে হয়, তো এটার একটা ক্ষমতা আছে। তো যখন এই ক্ষমতাটা ক্রস করে যায়, তখনই কিন্তু আপনার ওই ইউরিন দিয়ে গ্লুকোজটা পাস করে, তো ইউরিনে তখন গ্লুকোজটা পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা, ডায়াবেটিসের সাথে হার্টের আমি এমনও শুনেছি যে তাদের লং টার্ম পিরিয়ড ডায়াবেটিস থাকে, তাদের হার্ট করে প্রবলেম হয় ইন ফিউচার, যেটা আমরা হার্টের ব্লক বলে থাকি। তো এরকম কোনো কিছু কি আসলেই আছে কিনা? হ্যাঁ, কারণ এগুলো তো সবই আসলে অসংক্রামক রোগ, একটা একটার সাথে রিলেটেড। আর ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো খুবই সমস্যা। এটার কারণে আপনার অন্য যে কোনো কিছু হতে পারে। তো যেটা বলতেছেন আপনার হার্টের ভালভ বা অন্য কিছু ব্লক হতেই পারে। এই জন্য ডায়াবেটিস অবশ্যই আমাদের কন্ট্রোলে রাখা উচিত। একটা ডায়াবেটিস পেশেন্টের কতদিন পর টেস্ট চেক আপ করা ম্যান্ডেটরি? সাধারণত 3 মাস পর করতে হবে। 3 মাস পর আমরা কি কি ওদের পরীক্ষা করে আমাদের কাছে আসবে? আচ্ছা, ওই একই টেস্ট, তাদের মূলত ওই যে ওজিডিটি, HbA1c, এগুলি করে আমরা নিয়মিত ডাক্তারের সাথে। থ্যাংক ইউ বনাফুল, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা আজকে ডায়াবেটিস নিয়ে অনেক কিছু জানলাম, অনেক কিছু জানতে পারলাম যে মানুষের মনে কি কি ধরনের ভ্রান্ত ধারণা আছে। ইভেনচুয়ালি প্রত্যন্ত অঞ্চলে আসলে ডায়াবেটিস নিয়ে অনেক কিছু জানে না। তো আজকে আমাদের জাইনেক্সেল স্বাস্থ্য কথনের মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কে অনেক কিছু আমরা বেরিয়ে আসলো। তো বিভিন্ন টেলিমেডিসিন, যেমন জাইনেক্সেল, তারও অনেক ধরনের টেলিমেডিসিন আছে যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করছে, এবং আমরা আসলে আশাবাদী যে একদিন এক পর্যায়ে যে আমরা ডায়াবেটিস নিয়ে সবাই সচেতন হব। তো দর্শক, আমরা এতক্ষণ বনফুল রায়ের মুখ থেকে শুনছিলাম আমাদের ডায়াবেটিস নিয়ে কিছু কথোপকথন। তো আমরা আমাদের দর্শকদের জন্য কিছু কুইজ আছে, যেটা ছোট্ট একটা কুইজের অফিসের পরে এই কুইজটা আপনাদের দেওয়া হবে, ছোট্ট একটা কুইজ। তো ধন্যবাদ বনফুল আমাদের সাথে থাকার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জাইনেক্সেলকে। তো আশা করি আমাদের মূলত যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, আমাদের এটা WHO একটা গাইডলাইন যে হেলথ ফর হেলথ, এবং জাইনেক্সেল তাদেরও দেখলাম গাইডলাইন যে বলতেছে তারা হেলথ ফর এভরিওয়ান। তো আশা করি তারা এটা বজায় রাখবে, প্রাথমিক স্বাস্থ্যসেবা সবাই পাবে। ধন্যবাদ। ধন্যবাদ আমার ভিউয়ারদের। আমরা এইভাবে প্রতিদিন একজন জেনারেল ফিজিশিয়ানের সাথে কথা বলবো এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যাতে আমরা এই স্বাস্থ্য খাতে যত ধরনের সমস্যা আছে এগুলি বিষয় নিয়ে আমরা যাতে সচেতন হতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।